আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা দেখেছিলাম কিন্তু কিছুদিন আগেই অখিলেশ যাদব তিনি বাংলায় এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি যেমন সাক্ষাৎ করেছিলেন, তার স্ত্রী ডিম্পল যাদব সেখানে ছিলেন এবং এসআইআর বিষয়ে যে আরো কংক্রিট আন্দোলন হবে সেই বিষয়টিও কিন্তু সেখানে উঠে এসেছিল এবং তার পরবর্তীতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ, ইন্ডিয়া জোটে কি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপটা আরো এগিয়ে নিয়ে গেল তাকে, কি মনে করছো? দেখো তোমার প্রশ্নের উত্তরে একটু পরে আসছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইনজীবী হিসেবে 1994 সালের 10ই ফেব্রুয়ারি তিনি বালুরঘাটে যে আদালত রয়েছে সেখানে তিনি কিন্তু সওয়াল করেছিলেন এবং সেই সময় তার সহযোগী হিসেবে ছিলেন একজন আইনজীবী শঙ্কর চক্রবর্তী, যিনি তৃণমূল কংগ্রেসের রাজত্বে প্রথম বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন। অর্থাৎ ভিখারি পাসওয়ানের কেসেও যেমন তিনি চুঁচুড়া আদালতে হাজির হয়েছিলেন, তেমনি বালুরঘাট আদালতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন। সেই দিক থেকে এসআইআর পরিবেশে যেভাবে বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত 24 ঘন্টায় বৈঠক করেছেন, তাতে এসআইআর ইস্যুকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে পেরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। যে মাইক্রো অবজারভাররা যারা কিন্তু এই এসআইআর তালিকাকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে তাদের তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেই জায়গাতে তাদের যাতে ব্যবহার না করা হয়, তাদের যাতে প্রত্যাহার করা হয়, সেই দিকেও মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সওয়াল করবেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বৈধ ভোটার যাতে স্বাধীনতার আন্দোলনের আগে থেকে যাদের জমির দলিল পর্যন্ত রয়েছে সেই সব তথ্যও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 1 নম্বর আদালতে পেশ করবেন এবং প্রধান বিচারপতির যে বেঞ্চে তার মামলাটি রয়েছে সেই মামলাটির সিরিয়াল নম্বর হলো 37। সেই 37-এ শুনানি হবে এসআইআর মামলায়। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 3টি মামলা করা হয়েছিল সেই 3টি মামলা, তার মধ্যে দোলা সেন একটি মামলা করেছিলেন, সেই 3টি মামলা কিন্তু একত্রে শুনানি হতে পারে বলে আমরা সুপ্রিম কোর্ট সূত্র থেকে জানতে পারছি। এবং আধার কার্ডকে যাতে পরিচয়পত্র হিসেবে গণ্য করা হয়, কারণ এই আদালত সে তার দিকে যাতে দিন নির্ণয় করে এবং যেভাবে গণহারে 7 নম্বর ফর্ম ফিল করে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাতেও কিন্তু আলোকপাত করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গাতে জীবিত ব্যক্তিকে যেভাবে মৃত করা হয়েছে, মৃত ব্যক্তিকে যেভাবে জীবিত করা হয়েছে সেই তথ্যও কিন্তু আজকে আদালতে পেশ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি 1 নম্বর কোর্টে পৌঁছে গেছেন এবং শুনানি যেটি হবে সেটা 37 নম্বর সিরিয়ালে রয়েছে। সেখানে 3টি মামলা একসঙ্গে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতে আজকে ভারতবর্ষের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন, একদমই তাই দেবজ্যোতি, গুরুত্বপূর্ণ তো অবশ্যই। সেক্ষেত্রে আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, এই যে আমরা দেখছিলাম এসআইআর নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ক্রমাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের সঙ্গে ইতিমধ্যেই তার সাক্ষাৎ হয়েছে, তারপরেও একাধিক অভিযোগ করেছেন তিনি। এবং এসআইআর আন্দোলনের প্রেক্ষাপটে আজ যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন এবং তা কি নির্বাচন কমিশনকে আরো চাপে ফেলবে বলে মনে করছো? দেখো, জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশকেও ঠিকমতোভাবে পালন করেনি, একথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন। সেই জায়গাতে আজকে জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের ওপর কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে চাপ পড়তে পারে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কোন অবস্থায় আদালতে যাচ্ছেন, যখন জাতীয় নির্বাচন কমিশন কার্যত চুপ করে রয়েছেন। 6টি প্রশ্নের উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6টি চিঠিতে জানিয়েছেন, কিন্তু একটি প্রশ্নের উত্তরও কিন্তু এখনো তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাননি বলে তিনি জানিয়েছেন। যদিও জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে সমস্ত উত্তর নাকি তারা দিয়েছেন, কিন্তু সেই উত্তর কি দিয়েছেন তা কিন্তু সাধারণ মানুষের কাছে অজানা। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আদালতে সওয়াল করবেন, যা কার্যত জাতীয় নির্বাচন কমিশনারের কাছেও একটা রাজনৈতিকভাবে চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অন্য রাজ্যে যেটা সম্ভব হয়েছে, যেভাবে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, পশ্চিমবঙ্গে কিন্তু তারা করতে পারবেন না।
কারণ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক ধাতুতে তৈরি বলে তিনি যে তীব্র কটাক্ষ ভারতীয় জনতা পার্টিকে করেছেন, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আদালতে দাঁড়িয়ে স্বয়ং যে সওয়াল করবেন তার দিকেও কিন্তু রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলি যারা বেশ কয়েকদিন শীত ঘুমে চলে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণে, হয়তো তারা বেশ কিছুটা জেগে উঠবেন। কারণ রাজ্যসভা এবং লোকসভাতে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, কংগ্রেসও প্রতিবাদ করছে। সেই জায়গাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যে অক্সিজেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে দিলেন, যেগুলো ইন্ডিয়া জোটের শরিক, তাদের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর্ণালী, সেক্ষেত্রে বিজেপি বিরোধী শক্তিগুলির মধ্যে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ তাকে তৃণমূল কংগ্রেসকে আরো এক ধাপ এগিয়ে দিল? দেবজ্যোতি, কি মনে করছো? দেখো, রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তি আদায় করে নিয়েছে। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন, একেবারে দাঁতের দাঁত চেপে লড়াই করছেন, যেখানে অন্য রাজনৈতিক দলগুলি সে রাজ্যে যখন এসআইআর হয়েছে বা ইডি সিবিআই এর যে ভূমিকা, সেখানে কার্যত তারা আত্মসমর্পণ করেছিল। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তফাৎ, তারা কিন্তু আত্মসমর্পণ করেননি, একেবারে প্রতিঘাতের জায়গায় গেছেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে লড়াই, তা কিন্তু ইন্ডিয়া জোটকে যথেষ্ট শক্তিশালী করবে, মানসিকভাবে যথেষ্ট অক্সিজেন দেবে। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বিষয়গুলি আদালতের শুনানিতে তিনি বলেন তার দিকেই তাকিয়ে রয়েছে। এবং রাজনৈতিক মহল অন্যদিকে 1 নম্বর কোর্ট যেখানে রয়েছে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এবং 37 নম্বর সিরিয়ালে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ, সেই অভিযোগের শুনানি হবে। সেখানে তৃণমূল কংগ্রেসের যে 3টি অভিযোগ ছিল, একটি মহুয়া মৈত্র, একটি দোলা সেনের যে অভিযোগ ছিল, সেগুলো কিন্তু একসাথে শুনানি হবার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একেবারে অবশ্যই দেবজ্যোতি, আমাদের সেদিকে নজর থাকবে। আজ সেই শুনানির দিকে অবশ্যই কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য, কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় আজ মুখ্যমন্ত্রী তুলে আনেন, সেদিকেও নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু অন্যান্য আইনজীবীরাও আজ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। এবং তার পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, সেই আবেদনেও কিন্তু একাধিক উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে। 2025 সালের যে ভোটার তালিকা অনুযায়ী যেন 2026 সালের নির্বাচন হোক, সেই আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড যে ভোটারদের তালিকা যেন প্রকাশ করার নির্দেশ দিক শীর্ষ আদালত, সেই বিষয়েও কিন্তু আজ আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কোনোভাবেই যেন যাদের নামেই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে, অর্থাৎ তথ্যের যে অসঙ্গতির তালিকায় যাদের নাম রয়েছে, তাদের নাম কোনোভাবেই যেন বাদ না যায় তালিকা থেকে, সেই বিষয়টিও যেন নির্দিষ্ট করে সুপ্রিম কোর্ট। তার আবেদনও কিন্তু জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত তালিকা থেকে যেন কোনো ভোটারের নাম বাদ না করা হয়, সেই বিষয়ের আবেদন জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে বলা হোক। যে সব ভোটারের বিরুদ্ধে ফর্ম 7 জমা পড়েছে, তাদের নাম অনলাইনে প্রকাশ করা হোক। ভবিষ্যতে গণহারে ফর্ম 7 জমা দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেসব ক্ষেত্রে অন্য রাজ্যের নথি যাচাইয়ে 5 দিনের বেশি সময় লাগছে, সেক্ষেত্রে স্থানীয় ইআরও বা ইআরওকে নিষ্পত্তির অনুমতি দিক কমিশন। পশ্চিমবঙ্গ থেকে সমস্ত মাইক্রো অবজারভার প্রত্যাহার করার নির্দেশ দিক আজ শীর্ষ আদালত সেই আবেদনও জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী। পাশাপাশি মাইক্রো অবজারভাররা যেন কোনো আইনি ক্ষমতা ব্যবহার না করেন, যেমন শুনানিতে অংশগ্রহণ বা যাচাই প্রক্রিয়ায় হস্তক্ষেপ, সেই আবেদনও জানানো হয়েছে। শুনানির পরে যাচাইয়ে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা সমস্ত নথি গ্রহণ করতে কমিশনকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। যারা ফর্ম 7 জমা দিচ্ছেন, তাদেরকে শুনানির সময় সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হোক বলেও আবেদন মুখ্যমন্ত্রীর।